ফ্লাইট MS-370 বিশ্বের সবচেয়ে রহস্যময় এবং হৃদয় বিদারক ঘটনাগুলোর মধ্যে একটি এমন ঘটনা যেখানে যাত্রীতে ভরা একটি বিমান হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। এই বিমানটিকে কি মাটি গিলে ফেলছিল নাকি আকাশ গ্রাস করছিল এটা কেউই জানে না। ঘটনাটি 2014 সালের মার্চ মাসের। MS-370 ছিল মালয়েশিয়ার এয়ারলাইন্সের একটি ফ্লাইট MS-370 রাত 12:42 কুয়ালালামপুর থেকে উড্ডয়ন করে এবং পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে এই ফ্লাইটের বেইজিং পৌঁছানোর কথা ছিল। এই ফ্লাইটটি সাধারণত এই রুটে চলাচল করত। এই বিমানে মোট 239 জন আরোহী ছিলেন, যাদের মধ্যে 227 জন যাত্রী এবং 12 জন ক্রু সদস্য। এই ফ্লাইটের ক্যাপ্টেন ছিলেন জাহরি আহমদ শাহ, যিনি একজন অভিজ্ঞ পাইলট যার 33 বছর বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে, এবং এই ফ্লাইটের কো পাইলট ছিলেন ফারিক হামিদ, যার বিমান চালানোর 7 বছরের অভিজ্ঞতা ছিল। রাত 1:08 এই ফ্লাইট মালয়েশিয়ার উপকূল অতিক্রম করে দক্ষিণ চীন সাগরের উপর পৌঁছে যায়। তখন বিমানটি ভূমি থেকে 35,000 ফুট উচ্চতায় ছিল। এই উচ্চতায় পৌঁছে যাওয়ার পরও ফ্লাইটটি তখনও কুয়ালালামপুর এটিসির সাথে যোগাযোগে ছিল। সবকিছু স্বাভাবিকভাবে চলছিল। রাত 1:11 এই ফ্লাইট ভিয়েতনামের আকাশসীমায় প্রবেশ করে এবং ভিয়েতনামের হো চি মিন এটিসির সাথে যোগাযোগ স্থাপন করে। এই ফ্লাইটের ক্যাপ্টেন কুয়ালালামপুর এটিসিকে গুড নাইট বলে তিনি সামনে এগিয়ে যান এবং এটি ছিল এই ফ্লাইট থেকে আসা শেষ শব্দ। ভিয়েতনামের আকাশসীমায় পৌঁছানোর প্রায় 2 মিনিট পর এই ফ্লাইট কুয়ালালামপুর এটিসির রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। তবে কুয়ালালামপুর এটিসির জন্য এটি তখন স্বাভাবিক বিষয় ছিল, কারণ ফ্লাইটটি তখনও তাদের থেকে অনেক দূরে ভিয়েতনামের আকাশসীমায় ছিল। কিন্তু রহস্যজনকভাবে এই ফ্লাইট ভিয়েতনামের হো চি মিন এটিসির রাডার থেকেও অদৃশ্য হয়ে যায়। হো চি মিন এটিসি বারবার এই ফ্লাইটের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তারা কোনো উত্তর পায় না। এরপর হো চি মিন এটিসি এই নিখোঁজ বিমানের বিষয়ে তৎক্ষণাৎ কুয়ালালামপুর এটিসিকে জানায়। কেউ বুঝতে পারছিল না যে এই ফ্লাইটটি কেন, কিভাবে এবং কোথায় নিখোঁজ হয়ে গেল। এই ঘটনার পর ফ্লাইট MS-370 হয়ে ওঠে বিমান চলাচলের ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পৃথিবীর অজানা ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম আমার এই ভিডিওতে। তো সবারই মনে হচ্ছিল হয়তো কোনো প্রযুক্তিগত ত্রুটির কারণে ফ্লাইটের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। দেখতে দেখতে সকাল হয়ে যায় এবং সকাল 6:30 এই ফ্লাইটের বেইজিংয়ে অবতরণ করার কথা ছিল, কিন্তু এই ফ্লাইট সেখানে পৌঁছায়নি। তৎক্ষণাৎ এই ফ্লাইটকে খুঁজে বের করার জন্য একটি অনুসন্ধান অভিযান শুরু করা হয় এবং যেখানে ফ্লাইটের সাথে শেষবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল সেই স্থানের কয়েকশো কিলোমিটার ব্যাসার্ধে জুড়ে সমুদ্রের তল্লাশি চালানো হয়। এই অনুসন্ধান অভিযান এতটাই বড় ছিল যে এই ফ্লাইটটিকে খুঁজে বের করতে 60টি দেশ তাদের নিজ নিজ জাহাজ ও বিমান এই অভিযানে অংশগ্রহণ করায়। এই বিমানটিকে খুঁজতে খুঁজতে প্রায় 3 দিনেরও বেশি সময় কেটে গেছে, কিন্তু অনুসন্ধানকারী দল এই ফ্লাইটের কোনো ধরনের সূত্রই খুঁজে পায় না। এই ঘটনার প্রায় 4 দিন পর 12 মার্চ 2014 সালে এই ফ্লাইটকে ঘিরে আরেকটি রহস্য সামনে আসে, যা সবাইকে হতবাক করে দেয়। আসলে এই ফ্লাইটটি বেসামরিক রাডার থেকে তো অদৃশ্য হয়ে গিয়েছিল, কিন্তু তখনও সামরিক রাডারে এই ফ্লাইটটিকে তখনও ট্র্যাক করছিল। এই ফ্লাইট সম্পর্কে সামরিক রাডার থেকে পাওয়া তথ্য সবাইকে চমকে দেয়। আসলে সামরিক রাডারের তথ্য অনুযায়ী যখন এই ফ্লাইট ভিয়েতনামের আকাশসীমায় পৌঁছে বেসামরিক রাডার থেকে অদৃশ্য হয়ে যায়, তারপর এই ফ্লাইটটি ডান দিকে মোড় নেয় এবং এরপর ইউটার্ন নিয়ে আবার ফিরে আসে, মালয়েশিয়ার দিকে উড়তে শুরু করে এবং 31 মিনিট পরে বিমানটি পেনাং শহর অতিক্রম করে মালাক্কা প্রণালীর দিকে মোড় নেয়। এরপর এই ফ্লাইট আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দিকে উড়তে থাকে। রাত 2:22 পর্যন্ত সামরিক রাডার এই বিমানটিকে ট্র্যাক করছিল। এরপর বিমানটি সামরিক রাডারের আওতার বাইরে চলে যায়। এখন পর্যন্ত যেখানে বিমানটিকে খোঁজা হচ্ছিল সেখানে কোনো বিমানই ছিল না। এই ঘটনা এখন এক নতুন মোড় নেয়। শেষ পর্যন্ত এই বিমানটি কোথায় গেল? এই বিমানের তো সোজা যাওয়ার কথা ছিল, কিন্তু এটি ইউটার্ন নিল কেন এবং এটি কেন ভারত মহাসাগরের দিকে চলে গেল?
সামরিক রাডার থেকে অদৃশ্য হওয়ার পর বিমানটি এরপর কোন দিকে মোড় নিয়েছিল? প্রশ্ন ছিল অনেক, কিন্তু কোনো উত্তর ছিল না। এখন অনুসন্ধানকারীদের সামনে আরও একটি বড় চ্যালেঞ্জ ছিল, ভারত মহাসাগরের বিশাল একটি অংশে অনুসন্ধান অভিযান চালানো। যে উদ্ধারকারী দল এতক্ষণ পর্যন্ত থাইল্যান্ড উপসাগর ও দক্ষিণ চীন সাগরে বিমানটিকে খুঁজছিল, তারা এখন ভারত মহাসাগরের এই অংশে বিমানটিকে খোঁজা শুরু করে। কয়েকদিন ধরে খোঁজাখুঁজি করার পরও এই এলাকাতে বিমানের কোনো খোঁজ পাওয়া যায়নি। এই বিমানের রহস্য এখনও কেউ বুঝতে পারছিল না। এরপর কয়েকদিন পর এই ঘটনার গল্পে আরেকটি নতুন মোড় আসে, যা সবাইকে আবার বিস্মৃত করে। পরবর্তী কিছুদিন পর জানা যায় এই বিমানটি তার যাত্রাপথে বারবার একটি স্যাটেলাইটের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল। আসলে এটি একটি বোয়িং 777 বিমান ছিল, যার মধ্যে স্যাটেলাইটের সাথে সক্রিয়ভাবে যোগাযোগ করার প্রযুক্তি ছিল। এই বিমানটি প্রতি 1 ঘন্টায় পরপর ইনমারস্যাটের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল। এই স্যাটেলাইটের তথ্য ডিকোড করার পর জানা যায় যে যখন এই বিমানটি সামরিক রাডার থেকে অদৃশ্য হওয়ার পর এটি আরেকবার মোড় নেয় এবং পরবর্তী 5 ঘন্টা ধরে একই দিকে ভারত মহাসাগরের উপর দিয়ে উড়তে থাকে। এই বিমানটি সকাল 8:11 শেষবারের মতো স্যাটেলাইটের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল। তদন্তকারীরা যখন স্যাটেলাইটের জটিল তথ্য, এর গতি এবং বিমানে থাকা জ্বালানি এবং এর গাণিতিক হিসাব বিশ্লেষণ করে, তদন্তকারীরা অনুমান করেন যে অস্ট্রেলিয়া থেকে প্রায় 2000 কিলোমিটার পশ্চিমে ভারত মহাসাগরে এই বক্রাকার অঞ্চলে বিমানটি থাকতে পারে। এরপর শুরু হয় বিশ্বের সবচেয়ে বড় অনুসন্ধান অভিযানগুলোর একটি, এবং সমুদ্রে এই বিশাল অংশে ব্যাপকভাবে তল্লাশি চালানো শুরু হয়, কিন্তু এই বিমানের কোনো চিহ্নই পাওয়া যায়নি। এরপর 2014 সালের এপ্রিলের পর সমুদ্রের উপরে চলা অনুসন্ধান অভিযান বন্ধ করে গভীর সমুদ্রে অনুসন্ধান শুরু করা হয়, যেখানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সমুদ্রের তলদেশের ম্যাপিং করা হয়। এভাবে বছরের পর বছর ধরে এই বিমানটিকে খোঁজা হতে থাকে। এই অপারেশনটা ছিল অন্তত ব্যয়বহুল এবং টানা 3 বছর ধরে এই বিমানটির খোঁজ চলতে থাকে। এতে প্রায় $160 মিলিয়ন খরচ হয়েছিল, তবুও এই বিমানের কোনো খোঁজ পাওয়া যায়নি। শেষ পর্যন্ত 3 বছর পর এই অনুসন্ধান অভিযান বন্ধ করতে হয়। যদিও এই বিমানের কোনো হদিশ মেলেনি, তবে বিমানটি নিখোঁজ হওয়ার প্রায় 1 বছর পর মাদাগাস্কারে একটি দ্বীপে এই বিমানের একটি অংশ পাওয়া যায়, যা সমুদ্রের ঢেউয়ের সাথে ভেসে এই দ্বীপে পৌঁছেছিল। এটি ছিল বিমানের ফ্ল্যাপেরন, যা ল্যান্ডিংয়ের সময় ব্যবহৃত হয়। যখন এই ফ্ল্যাপেরনটি নিয়ে গবেষণা করা হয়, তখন এই বিমানে একটি ভয়ঙ্কর চিত্র সামনে আসে। বিশেষজ্ঞদের মতে যখন এই বিমানটি সমুদ্রে বিধ্বংসিত হয়, তখন এটি তার নাকের দিক দিয়ে পানিতে আঘাত করে। এ থেকে ধারণা করা হয় যে ফ্লাইট 370কে ইচ্ছাকৃতভাবে বিধ্বংসিত করা হয়েছিল। শেষ পর্যন্ত কেন এই ফ্লাইটটিকে ধ্বংস করা হয়েছিল এবং এর পেছনে কার হাত ছিল, এই বিষয়টি তদন্ত করার জন্য মালয়েশিয়ার পুলিশ তদন্ত শুরু করে। তদন্ত চলাকালীন এই ফ্লাইটকে ঘিরে আবারও অনেক রহস্য সামনে আসে, যা সবাইকে চমকে দেয়। প্রথমে ধারণা করা হচ্ছিল যে এই ফ্লাইটে শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছিল, যার ফলে বিমানের যোগাযোগ ব্যবস্থা কাজ করা বন্ধ করে দিয়েছিল। এই কারণে সম্ভবত বিমানের ক্যাপ্টেন বিমানটিকে ইউটার্ন করিয়েছিলেন এবং মালয়েশিয়ায় ফিরে জরুরি অবতরণ করানোর কথা ভেবেছিলেন। কিন্তু এখানে প্রশ্ন ওঠে, তাহলে বিমানটি মালয়েশিয়ার অবতরণ করল না কেন? এর উত্তরে ধারণা করা হয় যে সম্ভবত কোনো প্রযুক্তিগত ত্রুটির কারণে পাইলট কেবিনের চাপের পরিবর্তন হয়েছিল, যার ফলে কেবিনের ভেতরে অক্সিজেনের ঘাটতি হয়ে গিয়েছিল এবং 2 পাইলটে অচেতন হয়ে পড়েছিলেন। এরপর ফ্লাইটটি অটো পাইলট মোডে চলে গিয়েছিল, যার কারণে এটি মালয়েশিয়ার অবতরণ করতে পারেননি। তবে এর বিপরীতে বিশেষজ্ঞদের মতে যখন বিমানটি পেনাং অতিক্রম করছিল, তারপর এটি একটি তীক্ষ্ণ মোড় নিয়েছিল। বিশেষজ্ঞদের মতে কোনো বিমানই অটো পাইলট মোডে এবং তীক্ষ্ণ মোড় নিতে পারে না। তাহলে এর মানে হলো পাইলট ইচ্ছাকৃতভাবে বিমানটিকে ঘুরিয়েছিলেন এবং বিমানে কোনো প্রযুক্তিগত ত্রুটি ঘটেননি। এমনও ধারণা করা হতে থাকে যে সম্ভবত ফ্লাইট MS-370কে কেউ হাইজ্যাক করছিল এবং হাইজ্যাকাররা ফ্লাইটটিকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিল। এর জন্য যাত্রীদের ব্যাকগ্রাউন্ড যাচাই করা হয়। তখন জানা যায় যে এই ফ্লাইটে এমন 2 জন ব্যক্তি ছিলেন যারা ভুয়া পাসপোর্ট দিয়ে ভ্রমণ করছিলেন। এই থেকে ধারণা করা হয় যে হয়তো তারাই ফ্লাইটটি হাইজ্যাক করছিল। কিন্তু যখন এই 2 যাত্রীর ব্যাকগ্রাউন্ড যাচাই করে দেখা হয় যে তাদের কোনো সন্ত্রাসবাদী সংগঠনের সাথে কোনো সম্পর্কই নেই। আসলে তারা দুজনই চুরি করা পাসপোর্ট ব্যবহার করে
ইউরোপে গিয়ে সেখানে স্থানীয়ভাবে বসবাস করতে চেয়েছিল। আর যদি এই ফ্লাইটটি হাইজ্যাক করে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্য হতো, তাহলে সন্ত্রাসীরা এই ফ্লাইটটিকে সমুদ্রে ক্র্যাশ করানোর বদলে কোনো শহরের উপর ক্র্যাশ করাতে পারত এবং তারা সরকারের কাছে কোনো দাবিও জানায়নি। এই কারণে হাইজ্যাকিং তত্ত্বটিকেও বাতিল করে দেওয়া হয়। তাহলে ফ্লাইট MS-370-এর পেছনে কার ষড়যন্ত্র ছিল? এটি খুঁজে বের করার জন্য মালয়েশিয়ার পুলিশ এই দুই পাইলটের সম্পর্কে তদন্ত করতে গিয়ে ফ্লাইটের ক্যাপ্টেন জাহরি আহমেদ শাহের বাড়িতে একটি ফ্লাইট সিমুলেটর পাওয়া যায়। আসলে ফ্লাইট সিমুলেটর এমন একটি যন্ত্র যার সাহায্যে পাইলটরা বাস্তব বিমানের মতো উড়ানোর অভিজ্ঞতা নিতে পারেন। কোনো পাইলটের বাড়িতে ফ্লাইট সিমুলেটর থাকা বড় কোনো বিষয় নয়, কিন্তু বড় বিষয় ছিল যে সেই ফ্লাইট সিমুলেটর যে পথটি আঁকা হয়েছিল এবং যেসব কোঅর্ডিনেটস দেওয়া ছিল তা আশ্চর্যজনকভাবে ফ্লাইট MS-370-এর রুটের সাথে প্রায় মিলে যাচ্ছিল। এতে মনে হচ্ছিল যে পথে MS-370 ফ্লাইটটি উড়ছিল সেই পথেই উড়ানোর অনুশীলন ক্যাপ্টেন জাহরি আহমেদ শাহ তার ফ্লাইট সিমুলেটরে করছিলেন। এই ঘটনাটি সরাসরি বিমানের ক্যাপ্টেনকে সন্দেহের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়। এখন প্রশ্ন উঠেছে, আসলে কি বিমানের ক্যাপ্টেনই সেই ব্যক্তি ছিলেন যিনি ফ্লাইট MS-370-কে নিখোঁজ করার ষড়যন্ত্র করছিলেন? এর উত্তর খুঁজতে হলে পুরো ঘটনাটি আবার গভীরভাবে দেখতে হবে। কিভাবে এই ফ্লাইটটিকে গায়েব করা হয়ে থাকতে পারে? আসলে এমনটাই ঘটেছিল যে বিমান উড্ডয়নের প্রায় 42 মিনিট পর যখন এটি ভিয়েতনামের আকাশসীমায় প্রবেশ করে, তখন মালয়েশিয়ান ATC বিমানটিকে ভিয়েতনাম ATCর কাছে হস্তান্তর করে। কিন্তু ভিয়েতনাম ATC বারবার চেষ্টা করেও বিমানের সাথে যোগাযোগ স্থাপন করতে পারেননি। এটা তখনই সম্ভব যখন বিমানের ট্রান্সপন্ডার হয় নষ্ট হয়ে গিয়েছিল অথবা ইচ্ছাকৃতভাবে সেটি বন্ধ করে দেওয়া হয়েছিল। আসলে ট্রান্সপন্ডার এমন একটি ডিভাইস যার মাধ্যমে বিমান মাটিতে থাকা ATCর সাথে যোগাযোগ রাখতে পারে এবং নিজের সঠিক অবস্থান সম্পর্কে ATCকে জানাতে থাকে। ধরা যাক ট্রান্সপন্ডার বন্ধ হয়ে গিয়েছিল, এটা আলাদা বিষয় ছিল, কিন্তু MS-370 একটি আধুনিক বিমান ছিল যার মধ্যে ATCর সাথে যোগাযোগ রাখার জন্য 4টির বেশি ব্যবস্থা ছিল এবং সবগুলো যোগাযোগ ব্যবস্থা একসঙ্গে নষ্ট হয়ে যাওয়া এমনটা বিমান চলাচল ইতিহাসে কখনো ঘটেনি। এর মানে পরিষ্কার ছিল যে সব যোগাযোগ ডিভাইস ইচ্ছাকৃতভাবে বন্ধ করা হয়েছিল। যদি বিমানে কোনো প্রযুক্তিগত ত্রুটি হতো, তাহলে ইউটার্ন নেওয়ার পর পাইলট বিমানটি অবতরণ করালেন না কেন? পাইলট বিমানটিকে থাইল্যান্ড ও মালয়েশিয়ার সীমান্ত দিয়ে নিয়ে যান, যা মোটো কোনো কাকতালীয় ঘটনা ছিল না। এর ফলে থাইল্যান্ডের ATC মনে করছিল যে বিমানটি মালয়েশিয়ার ATCর সাথে যোগাযোগে আছে, আর মালয়েশিয়ার ATC মনে করছিল যে বিমানটি থাইল্যান্ডের ATCর সাথে যোগাযোগে রয়েছে। এই রুট দিয়ে যাওয়ার অর্থ স্পষ্ট ছিল, পাইলট চাইছিল না যে কেউ বিমানের অবস্থা ট্র্যাক করতে পারে। বিমানটি লুকিয়ে লুকিয়ে মালাক্কা প্রণালীতে পৌঁছে আরও একটি বড় মোড় নেয়, যা প্রমাণ করে যে এত নিখুঁতভাবে বিমান চালানো শুধুমাত্র একজন অভিজ্ঞ পাইলটই করতে পারে, তাও আবার ATCর কোনো সাহায্য ছাড়াই। এখন আপনার মনে একটি প্রশ্ন আসতে পারে, বিমানে তো 2জন পাইলট ছিলেন, তাহলে কি দ্বিতীয় পাইলট ক্যাপ্টেনকে এটি করতে বাধা দেননি? এর উত্তর হলো, যখন বিমান উড্ডয়ন করে তখন 2জন পাইলট বিমানটিকে উচ্চতায় পৌঁছানোর কাজে ব্যস্ত থাকেন। এরপর যখন বিমান ক্রুজ মোডে পৌঁছে যায় তখন পাইলটদের কিছুটা ফাঁকা সময় পাওয়া যায়। এই সময় পাইলট হয়তো ককপিটের বাইরে চা বা কফি খেতে গিয়েছিলেন। এর মধ্যে ক্যাপ্টেন ককপিটের দরজা বন্ধ করে দেন এবং ককপিটের দরজা এতটাই সুরক্ষিত থাকে যে এটি শুধুমাত্র ভেতর থেকে খোলা যায়। ককপিটের বিমানের ভেতরে অক্সিজেনের মাত্রা কম বা বেশি করার অপশনও থাকে। যদি ক্যাপ্টেন বিমানের ভেতরে অক্সিজেনের প্রভাব কমিয়ে দিয়ে থাকেন, তাহলে এতে যাত্রীদের শ্বাস নিতে কষ্ট হতে শুরু করছিল এবং তারা ধীরে ধীরে অচেতন হয়ে পড়ছিলেন। এরপর পাইলট বিমানটিকে লুকিয়ে লুকিয়ে সমুদ্রের নির্জন অংশে নিয়ে যায়, যেখানে সে বিমানটিকে ক্র্যাশ করাতে পারে। যদিও বিমানকে পানিতে অবতরণ করানো সম্ভব এবং ইতিহাসে এমন বহুবার করা হয়েছে, কিন্তু এর জন্য বিমানটিকে অনুভূমিকভাবে অবতরণ করাতে হয়। কিন্তু MS-370-কে উল্লম্বভাবে নাকের দিক দিয়ে পানিতে আছড়ে ফেলা হয়েছে, যা কোনো পাইলটের পক্ষে সম্ভব ছিল না। এই ঘটনা পাইলটকেই সন্দেহের আওতায় নিয়ে আসে, তবে এটি কেবল একটি তত্ত্ব যে বিমানটিকে ক্যাপ্টেন ইচ্ছাকৃতভাবে ক্র্যাশ করিয়েছিলেন, কারণ এই বিমানের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো ক্যাপ্টেন জাহরি আহমেদ শাহর দিকেই ইঙ্গিত করে। কিন্তু আসল সত্য কী তা এখনও একটি রহস্যই রয়ে গেছে। তবে কিছু মানুষ মনে করেন যে জাহরি আহমেদ শাহ
কয়েকদিন ধরে পারিবারিক সমস্যার কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এই কারণে তিনি আত্মহত্যার উদ্দেশ্যে পুরো বিমানটিকে ক্র্যাশ করিয়েছিলেন এমন ধারণা করা হয়। তবে এসব কথার কতটা সত্যতা রয়েছে তা কেউ নিশ্চিতভাবে জানে না। কিন্তু সত্য হলো MS-370-এর সাথে 239 জন মানুষ নিখোঁজ হয়েছিলেন, যাদের আজ পর্যন্ত কোনো হদিশ পাওয়া যায়নি। তো এটাই ছিল ফ্লাইট MS-370-এর অজানা গল্প। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, আর এমনই অজানা তথ্য জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।